আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স সত্য বইয়ের ঘটনা পেতে সিয়াম দ্য হরওয়ার্ড এই চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। সিয়াম দ্য হরওয়ার্ড সবসময় চেষ্টা করে সত্যকারের ভয়ের ঘটনা দিয়ে ভৌতিক অনুভূতি দিতে। সিয়াম দ্য হরওয়ার্ড সবসময় ভালো দলে আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলেও থাকবে। প্রিয় লিসেনার্স, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ার সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখবেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যদি কেউ সত্যকার ভৌতিক ঘটনা যদি পাঠাতে চান বা শেয়ার করতে চান তাহলে সিয়াম দ্য হরওয়ার্ড bd@gmail.com বা লিখে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, আজকে যে ইনি গল্প পাঠিয়েছেন তার নাম হলো মেহেদি ভাই। তার বাসা হলো নোয়াখালী, লক্ষ্মীপুর। এই গল্পের শিরোনাম হলো গল্প আয়শা পরীর মায়ার ঘটনা। অবশ্যই এই গল্পে আয়শা পরী মানে এক ধরনের জিন বা সংক্ষেপে পরী বলা যায়। প্রিয় লিসেনার্স, উনি যেভাবে লিখছে আমি সেভাবে বলা শুরু করলাম। দুটো জিন যারা কিনা খুব ভয়ঙ্কর, সেই জিন দুটো এতটাই ভয়ঙ্কর যে মানুষ ওদেরকে দেখেই ওরা কাঁপুনি দিয়েই তখনই মারা যায়। শুধু তাই নয়, সেই গ্রাম থেকে প্রতি রাতে একটা করে বাচ্চা গায়েব হতে থাকে। অবাক কর একটা ঘটনা শুনুন। সুন্দর সাজানো গোছানো একটা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। লোকমুখে শোনা যায় সেই গ্রামের সৌন্দর্যের কথা, কিন্তু এত সুন্দর গ্রামটা হঠাৎ করে অভিশপ্ত দুজন জিনের কারণে। ঘড়িতে বিকেল 5টা। আয়শা পরীর ডাকে ঘুম ভেঙে গেল আমার। আমি দুপুরের খাবার খেয়ে ঘুমিয়েছিলাম। আয়শা পরীর ডাকে ঘুম ভেঙে যাওয়া ওকে বললাম, কে আপনি? আপনাকে তো দেখে মনে হচ্ছে না এই জগতের আপনি কেউ, মনে হচ্ছে আপনি পরী হয়ে আমার ঘরে কি করছেন? আপনার কি শরম লজ্জা নেই? আমার কথায় আশায় মুচকি একটা হাসি দিয়ে বলল, মজা করা হচ্ছে তাই না? ওঠো, মা ডাকছে, বাজার যেতে বলছে তোমাকে। এই ঘটনায় নতুন যারা পড়ছেন বা শুনছেন তারা আয়শা পরী ও সালাম দাদুর বিষয়ে জানেন না। তাদেরকে ছোট্ট করে একটু বলি। আয়শা পরী আমার বউ। আয়শা পরীর হাতে বিশেষ এক ধরনের ছুরি আছে যার শক্তি অনেক, যার কারণে সাধারণ কোনো জিন আয়শা পরীর সাথে শক্তি দিতে পারে না। আয়শা পরী আমার বউ আর সালাম দাদু আমার গ্রামের বাসী একজন দাদু। সালাম দাদু পেশায় একজন কবিরাজ। সালাম দাদুর সাথে আমার পরিচয় ভালো থাকায় আমি ওনার কাছে যাই, জিন পরীর ঘটনা শুনি এবং ওনার সাথে মাঝে মধ্যে জিন পরী ছাড়ানো দেখতে যাই। আশা করি আমার বউ আশা পরী ও সালাম কবিরাজের বিষয়টা আপনাদের সংক্ষেপে আমি জানাতে সক্ষম হয়েছি। আয়শা পরীর কথায় আমি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে মায়ের কাছে শুনলাম কী বাজার নিতে হবে। এই বলে ব্যাগটা নিয়ে চলে গেলাম বাজারে গিয়ে বাজার করতে করতে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা হওয়ার আমি বাজার শেষে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় পথে সালাম দাদুর সাথে দেখা। ওনার সাথে দেখা হওয়ায় আমি বললাম, আরে দাদু, তুমি কোথায় গিয়েছিলা? বাজারে? আমার কথায় জবাবে সালাম দাদু বললেন, না রে, বাজারে যাইনি, গিয়েছিলাম একটা গ্রামে। কথাটা বলে সালাম দাদু আমাকে সেই গ্রামের ঘটনাটা বললেন। সেই গ্রামের ঘটনা শুরুতেই বললাম আপনাদের। আমি দাদুর মুখে কথাগুলো শুনে বললাম, দাদু, এটা তো অন্যরকম একটা ভয়ঙ্কর ঘটনা মনে হচ্ছে। মনে হয় অভিশপ্ত কোনো জিনের পাল্লায় পড়েছে পুরো গ্রামের বাসী মানুষেরা। তা তুমি কি করলা? সেই জিনদের কি ছাড়াতে পারছো? আমার কথায় জবাবে সালাম দাদু বললেন, আরে না, আজকে তেমন কিছু শুনতে পারিনি। কিছু শোনার আগেই সন্ধ্যা হয়ে গেল, তাই ওই গ্রামের বাসীরা সবাই আতঙ্ক হয়ে ভয়ে যে যার ঘরে সে ঢুকে গিয়েছিল এবং দরজা বন্ধ করে দিয়েছিল। আমাকে কাল সকালে দেখা করতে বলল। দাদুর কথার জবাবে ওনাকে বললাম, ঠিক আছে, কাল তাহলে আমি তোমার সাথে যাব। তুমি কয়টার দিকে যাবা? তখন সালাম দাদু উত্তরে বলল, 10টা-11টার সময় যাব। তুই 10টার দিকে সালাম দাদু মানে তার বাসায় আসিস। দাদুর কথায় রাজি হয়ে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর আয়শাকে বললাম, আয়শা, এই যে ব্যাগটা নাও। তখন আয়শা পরী বলল, আমার জন্য কি আনছো? ইস রে, কিছুই আনতে মনে ছিল না। আনরোমান্টিক বরটা। মানুষেরা বুঝেই তাদের বউর জন্য বাজার থেকে কিছুই আনে না। আয়শা এমন অভিমানী কথায় মুচকি একটা হাসি দিয়ে বললাম, এই যে তোমার জন্য মিষ্টি ও সন্দেশ নিয়ে আসছি। ওই মিষ্টি কেন আনছো? মেয়েরা বুঝি এইগুলাই খায়?
আমার জন্য ঝালমুড়ি বা ফুচকা বা বাদাম অন্য কিছু নিয়ে আসতে পারোনি? আয়শার কথা জবাবে ওকে বললাম, তুমি তো পরী মানুষ না, তুমি তো ফলমূল, মাংস, মিষ্টি ইত্যাদি এইসব জাতীয় খাবার খাও। হ্যাঁ, এগুলো খাই। এখন থেকে মানুষের মতো ফুচকা, ঝালমুড়ি, বাদাম এবং অন্যান্য খাবারগুলো সে খাবে। তুমি আমার জন্য এখন থেকে এগুলোও নিয়ে আসবা। ওকে ওকে, ঠিক আছে আমার পরিটা। এবার যাও, মাকে বাজার নিয়ে দিয়ে আসো। আমার কথায় আয়শার বাজার নিয়ে চলে গেল। তখন আমি হাত মুখ ধুয়ে চলে ঘরে শুয়ে রইলাম। সেদিন রাতে খাবার শেষে শুয়ে শুয়ে আয়শা ও আমি এই গল্প করছিলাম। এমন সময় আয়শাকে বলি, জানো কাল সালাম দাদুর সাথে একটা গ্রামে যাবো, সেই গ্রামে বেশ অদ্ভুত ঘটনা ঘটছে। আমার মনে হয় এই ঘটনা অনেক ভয়ঙ্কর, রহস্যময় হবে। আমার কথা আয়শা বললেন, তাই নাকি? ওকে যেও, কিন্তু সাবধানে থাকবা। আয়শার কথা ওকে বললাম, ঠিক আছে। এই বলে ঘুমিয়ে গেলাম আমি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আয়শাকে বললাম, আয়শা আমাকে খাবার দাও, দেরি হয়ে যাচ্ছে, আমি সালাম দাদুর বাসায় যাব। আমার কথায় আয়শা খাবার দেওয়ায় আমি খাবার খেতে বসলাম। তোমরা খেয়েছো? তখন আয়শা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ আমরা খেয়েছি। আয়শার কথা আমি খাবার থেকে খেতে লাগলাম। তখন আয়শা বললেন, তোমরা যেখানে যাচ্ছ সেই ইরাম খুব ভয়ঙ্কর জিনের প্রভাব রয়েছে। ওরা সাধক প্রকৃতির পিশাচ জিন। ওরা এত সহজে গ্রামের মানুষদের ছাড়বে না। আমি তোমাকে পুরো ঘটনাটাই না বলি, তোমরা গ্রামে গেলে সেই গ্রামের মানুষেরা তোমাদের সব ঘটনা খুলে বলবে। আয়শার কথাই মনের মধ্যে কৌতূহল নেই। খাবার খেয়ে চলে গেলাম সালাম দাদুর বাসায়। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় দাদু বললেন, নিশাত আসছিস? চল, আমিও রেডি হয়েছি, চল যেতে হবে। কথাটা বলে সালাম দাদু ও আমি ইমন হাঁটতে লাগলাম। দুজনে হাঁটছি আর গল্প করছি। এখন দাদু বললেন, তো নিশাত তোর পরিবউ এ গ্রামের বিষয় কি বলল? দাদুর কথায় ওনাকে বললাম, কই তেমন কিছুই বলেন, তবে আয়শা সেই জিনদের বিষয় সব জানে। আয়শা বলছে গ্রামের মানুষের সব ঘটনা খুলে বলবে। আমার কথায় দাদু বললেন, ঠিক আছে চল আগে যাই গিয়ে দেখি। আমরা যাওয়ার পর আমাদের দেখে গ্রামের সবাই এসে জড়ো হলেন আমাদের এখানে। গ্রামের সবাই এক জায়গায় জড়ো হওয়ায় সালাম দাদু বললেন, আপনারা হয়তো অনেকেই চেনেন, কেউ বা নাম শুনছেন। আমি গতকাল আপনাদের গ্রামে আসছিলাম, কিন্তু তখন সন্ধ্যা হয়ে যাওয়া আপনারা যে যার ঘরে ঢুকে যান। আমি সালাম কবিরাজ। আপনারা আমাকে নিয়ে আসছেন সমস্যার সমাধান করার জন্য। আল্লাহ চাইলে আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আমাকে পুরো ঘটনা খুলে বলুন তো, কীভাবে এই জিনিসটা গ্রামে সবার পিছনে লাগলো। সালাম দাদুর কথা একজন দাঁড়িয়ে পুরো ঘটনাটা বলতে লাগলো। উনি যেভাবে ঘটনা বলছেন আমিও সেইভাবে ঘটনাটা বললাম। কবিরাজ সাহেব, আজ থেকে 10-12 দিন আগের ঘটনা। আমাদের এই গ্রামের পাশে যে নদী দেখছেন, রাত হলে সবাই কিন্তু লাইট হাতে, ট্যাটা বা খুশ যেটাকেই বলে, সেটাতে মাছ ধরতে বের হয়। গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একজন না একজন রাতে মাছ ধরতে বের হয়। তো তেমনই এক রাতে সবাই যে যার মতো মাছ ধরতে বের হয়েছিল। রাত তখন 12টা এরকম একটা সময়। আমরা যারা মাছ ধরি তারা কিন্তু পাশাপাশি থাকে। সেদিন মাছ ধরার সময় একজন বিশাল একটা বোয়াল মাছ দেখতে পারেন। এত বড় বোয়াল মাছ সে কখনো আগে দেখেনি। এত বড় মাছটাকে দেখে সে তার টেটা বা খুঁজ যেটা ছিল সেটা দিয়ে শরীর দিয়ে সমস্ত শক্তি দিয়ে সেই মাছটিকে আঘাত করে, কিন্তু এতেও সেই মাছটাকে আটকাতে পারছিলেন না। মাছটাকে আটকাতে না পেরে সে চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। ওর চিৎকার সবাই কাছে গিয়ে বড় মাছটাকে দেখে সবাই সবার হাতে খুঁজ বা টেটা দিয়ে মাছটাকে আঘাত করে। সবার আঘাতে এবার মাছটা নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু মাছটা মারা যায়নি, তখনও বেঁচে ছিল। মাছটা নিস্তেজ হওয়ার সবাই মিলে মাছটাকে ধরে তারা আর বাড়িতে দিকে নিয়ে আসতে থাকে। আমরা যখন মাছটা নিয়ে গ্রামের দিকে আসি, এমন সময় গ্রামের সবাই একটা আওয়াজ শোনে। একজন মহিলা সবার বাড়িতে যায় আর বলে, তোদের গ্রামের পুরুষেরা একটা মাছ ধরে নিয়ে আসছে, খবরদার মাছটাকে কাটবি না, ওকে ছেড়ে দেবে। এরকম কথা প্রত্যেকটা বাড়ির মহিলারা শুনেছে, কিন্তু কে সেই মহিলা যে কথাটা বলল এটাও জানতে পারেনি। ওদিকে যারা মাছটা ধরে বাড়ির দিকে নিয়ে আসছিল তারাও পিছন থেকে আওয়াজ শুনছিল, মাছটাকে ছেড়ে দে, ওকে নিস না। কিন্তু গ্রামের মানুষেরা সেই আওয়াজকে কোনো পাত্তা দেয় না, মাছটাকে নিয়ে আসে বাড়িতে।
মাছটাকে ধরে নিয়ে আসার পর সবাই মিলে ওটাকে কাটাকাটি করে সবাই মিলে ভাগ করে নেয়। মাছটাকে সবাই ভাগ করে নেওয়ার পর রান্না করে, কিন্তু গন্ধে কেউ মাছটা খেতে পারে না। মাছটা যে রাতে মেরে নিয়ে আসছে সেই রাতে ঘুমের মাঝে সবাই একই রকম একটা স্বপ্ন দেখে। সবাই দেখে একটা কালো অবয়ব জিন এসে বলছে, আমার ছেলেকে হত্যা করছিস তাই না, আমি তোদের কাউকে ছাড়বো না, তোদের সাথে সাথে তোর বাচ্চাদের মেরে ফেলবো। এই স্বপ্ন দেখার পর থেকে শুরু হয় আমাদের গ্রামের ভয়ঙ্কর ঘটনা। রাত হলে সেই গ্রামটি জিনদের ভয়ঙ্কর রূপ নিয়ে মানুষের সামনে আসে। ওই জিনটিকে দেখে সে ভয়ে কাঁপুনি দিতে থাকে আর এক সময় মারা যায়। শুধু এটা রাতে একটা করে বাচ্চা হারিয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমাদের মেহেদী হাসান মিরাজ ভাই তিনি এটা পার্ট 1 পাঠিয়েছেন এবং পার্ট 2 আমরা বলার চেষ্টা করছি। উনি যেভাবে পার্ট 2 লিখছেন আমরা সেভাবে বলা শুরু করলাম। গ্রামবাসীর কথা শুনে সালাম দাদু বললেন, আপনাদের এই সমস্যার জন্য আপনারা আমার আগে কোনো হুজুর বা কবিরাজকে নিয়ে আসেননি? তখন সালাম দাদুর কথা জবাবে সবাই বলেন, আমাদের সাথে এরকম ঘটায় আমরা কোনো কবিরাজ নিয়ে আসার আগে একজন তান্ত্রিক আসে আমাদের গ্রামে। সেই তান্ত্রিক কিন্তু আমরা ডাকিনি, উনি নিচ থেকে আসছে। উনি এসে আমাদের সবাইকে বলে, আপনাদের গ্রামে যে জিনটা অভিশাপ লাগছে সেই জিনটা খুবই ভয়ঙ্কর এবং ওই জিন আমি বন্দি করে নিয়ে যেতে চাই, এতে আপনারা হাত থেকে বেঁচে যাবেন আর আমারও উপকার হবে। তান্ত্রিকের কথায় তখন আমরা রাজি হওয়ায় তান্ত্রিক বলে, আজকে সন্ধ্যার পর কেউ বাইরে থাকবেন না, যার যত কাজ আছে সেটা দিনের বেলায় করে ফেলেন। সন্ধ্যার পর যাই হোক বাইরে বের হওয়া যাবে না। যদি বাথরুম যাওয়ার প্রয়োজন হয় তাহলে শুধুমাত্র আজান হওয়ার সময় বের হতে পারবেন, আবার আজান শেষ হলে ঘরে ঢুকে যাবেন। আমি আজ সারা রাত আপনাদের গ্রামে থাকবো, সাধনা করব, আমার গভীর তন্ত্রমন্ত্র দিয়ে সেই জিনকে বন্দি করব। তান্ত্রিকের এমন কথায় গ্রামের সবাই ভয়ে ভয়ে বলে, ঠিক আছে আমরা তাই করব। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হয় না। কথাটা বললে যে যার মতো চলে যায়। এদিকে সেদিন রাতের ঘটনা। তান্ত্রিকের কথা মতো আমরা সন্ধ্যার পর যে যার ঘরে ঢুকি। আমরা ঘরে ঢোকার পর তান্ত্রিক তার কাজ শুরু করে। আমরা ভয়ে ছিলাম কি হয় না, এই ভেবে ভয়ে ভয়ে রাতটা পার করলাম। রাত পেরিয়ে সকাল হয়, আমরা সবাই ঘর থেকে বেরিয়ে যা দেখলাম সেটা দেখা আমরা কেউ আশা করিনি। আমরা দেখি তান্ত্রিকের লাশ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে আছে। ওনাকে দেখে মনে হয় কেউ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলছে ওনার বডি। তান্ত্রিকের এমন মৃত্যু দেখে গ্রামের সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে আপনার কাছে যায়। তারপর তো আপনি কাল আসলেন, কাল তো আপনাকে কিছুই বলতে পারিনি, আজ বললাম ওদের সবার কথা। সালাম দাদু বলেন, ভুল করার আগে কেউ ভাবে না সে কত বড় ভুল করছে। আপনারা ভুলের কারণে গ্রামের বিপদ ডেকে নিয়ে আসছেন। আমি জানি না এই সমস্যার সমাধান করতে পারবো কি না, কিন্তু আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ অবশ্যই পারবো। আজকে সন্ধ্যার পর আপনাদের গ্রামেই থাকবো। সালাম দাদু এই কথাটা শুনে সবাই অবাক হয়ে বললেন, না 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 কবিরাজ সাহেব, এটা করেন না, আপনি ভালো মানুষ, আমাদের জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েন না। সেই জিন খুব ভয়ঙ্কর, আপনি দিনের বেলা পারলে কিছু করেন। তখন দাদু বললেন, না আমার জন্য চিন্তা করবেন না, আল্লাহর রহমত আমার কিছুই করতে পারবে না তা সেই ভয়ঙ্কর পিশাচ। আমি সেই জিনের সাথে কথা বলবো। এদিকে তখন আমি দাদুকে বললাম, দাদু কি বলো, এগুলা সমস্যা হবে তো? ওই জিনটা যে দেখে সেই মারা যায়, শোনোনি আমার কথা? এই দাদু বললেন, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি সরাসরি জিনটার সাথেই কথা বলবো, তুই বাড়িতে চলে যা। কেন বাড়িতে যাব? কেন, আমিও থাকি তোমার সাথে। না নিশাত, আমি কবিরাজ, আমি জানি কোন পরিস্থিতিতে কিভাবে থাকতে হয়। যদি তার বউ আয়শা পরি আছে, কিন্তু আয়শা তোর কাছে আসার আগে হয়তো তুই সেই জিনটাকে দেখে ভয়ে মারা যাবি, তাই এত ঝামেলা যাওয়ার দরকার নেই, তুই বাড়িতে যা। দাদুর কথায় আমি অনেক জোরাজুরি করলাম থাকার জন্য, কিন্তু
সেখানে থাকা হলো না। দাদুর কথা মতো আমি সেই গ্রাম থেকে চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে আয়শা বলল, কি হলো সালাম দাদু, কি ওখানে কি কিছু করছে? সেই জিনদের হাজির করছে কি? আয়শার কথা জবাবে ওকে বললাম, দিনের বেলায় কিছু করবে না। দাদু বললেন রাতে সরাসরি ওই জিনটার সাথে কথা বলবে। আমার কথা আয়শা বললেন, দাদুর সাহস আছে দেখছি। দাদুর যতই জিনদের সাথে কথা বলুক, ওই জিনেরা কখনো ছেড়ে যাবে না। ওই গ্রামে সবার জীবন নিয়ে তারপরেই যাবে দেখিও। আয়শার কথা আমি বুঝতে পারছি ওই জিনেরা কতটা জেদি আর শক্তিশালী। আজকে রাতে সালাম দাদু সেই জিনদের সাথে কথা বলবে। দাদুর কিছু হয়ে যায় তাই আয়শাকে বললাম, আয়শা তুমি রাতের বেলায় দাদুর কাছে একটু যেও তো, কি জানি সেই জিনরা হঠাৎ দাদুর উপর আক্রমণ করে কিনা। তুমি ওখানে অদৃশ্যভাবে থাকবা। সেই জিনেরা দাদুর ক্ষতি করতে গেলে তুমি বাধা দিবা, আর ক্ষতি না করলে ওদের সামনে যাওয়ার দরকার নেই। আমার কথা আয়শা রাজি হন আর আমাকে বলেন, তুমি তো দুপুরে কিছু খাওনি, বিকাল হয়ে গেছে, যাও হাত মুখ ধুয়ে এসে খাবার খেও। আয়শার কথা মতো তাই করলাম। হাত মুখ ধুয়ে এসে খাবার খেয়ে নিলাম। সেদিন সন্ধ্যাবেলায় ঘটনা। সন্ধ্যা হবার সাথে সাথে গ্রামের সবাই যে যার ঘরে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে রইল। সবাই ঘরে ঢোকার পর সালাম দাদু গ্রামের মধ্যে একা একা হাঁটতে লাগলো। এভাবে কিছুক্ষণের মধ্যে রাত নেমে এলো। হয়ে গেল চারিদিকে অন্ধকার। সালাম দাদু হাঁটছে, এমন সময় দাদুর পিছন থেকে আমার কণ্ঠে দাদুকে কেউ ডাক দিয়ে বলে, দাদু দেখো আমি আসি, আমিও থাকবো তোমার সাথে। আমার কণ্ঠে কথা শোনার পর দাদু কয়েক সেকেন্ড চুপ করে থাকে আর মাথা নিচু করে পিছনে ঘুরে তাকিয়ে মাথা নিচু রাখে। এভাবে কিছুক্ষণ থাকার পর আমার কণ্ঠ চেঞ্জ হয়ে একটা মোটা ভয়ঙ্কর হাসি ভেসে আসে আর সামনে থেকে কেউ বলে, সালাম তুই অনেক চালাক রে। আমার চালাকি এত সহজে ধরতে পারলি? তুই নিশ্চয়ই ভালো কবিরাজ, কিন্তু আমার কাছে তুই কিছুই না। আমার পাতা ফাঁদে পা দিলে সবার মতো এখনই মারা যেতি তুই। আমি তোর নাতির কণ্ঠে ডাকলাম, তুই যদি সেই কণ্ঠ শুনে আমার দিকে তাকাতি তখনই তোর ক্ষতি হতো। তোর আগে একজন তান্ত্রিক আমাকে বন্দি করতে আসছিল, আমি ওকে ধরে ওর শরীর ছিন্ন ভিন্ন করে ফেলছি। এখন তুই বল, তুইও কি ওর মতো হতে চাস, নাকি জান নিয়ে বেঁচে ফিরতে চাস? যদি জানের মায়া থাকে তো এখনই গ্রাম ছেড়ে পালা। সেই জিনদের কথা দাদু মাথা নিচু থাকায় অবস্থায় বলেন, আপনি কোনো নিরীহ গ্রামবাসীদের মানুষদের মেরে ফেলছেন, কেনই বা গ্রাম থেকে বাচ্চাদের গায়েব করছেন? আমি গ্রামবাসীর কাছে পুরো ঘটনাটা শুনে যা বুঝলাম, ওরা মাছ মনে করে যাকে মারছে সেটা আপনার ছেলে বা মেয়ে। আমি আমার ধারণা থেকে বলি গ্রামবাসী না বুঝে ভুল করছে, আপনি ওদেরকে মাফ করেন আর চলে যান। দাদুর কথায় সেই জিন বললেন, কবিরাজ তোর ধারণা ঠিক। গ্রামবাসীরা সবাই মিলে যে মাছটাকে মেরেছে সেটা আমার ছেলে, আমার একটা সন্তান। আমার ছেলেটাকে কিছুদিন আগে বিয়ে করিয়েছি। বিয়ের পর আমার ছেলে ও ছেলের বউ ও তোমাদের মানুষদের দুনিয়াতে আসে আর মাছের রূপ ঘুরতে থাকে। এবং মাছ রূপে ঘোরার সময় হঠাৎ করে আমার ছেলেটা সে এই গ্রামের একটা মানুষের সামনে এসে পড়ে আর সবাই মিলে ওকে আঘাত করে। আমার ছেলেটা আঘাত পাবার পরেও মারা যায়নি। তুই তো জানিস কোন জিন অন্য কিছু রূপ থাকা অবস্থায় কোনো মানুষ সামনে পড়লে সেই রূপ পরিবর্তন করে আবার জিন হতে পারে না। তাই আমার ছেলেটা মাছ হয়েছিল। তখন গ্রামবাসীরা ওকে ধরে গ্রামের দিকে নিয়ে আসার সময় আমি পিছন থেকে অনেক মানা করি মাছটাকে যেন নিয়ে যাওয়া না হয়, কিন্তু ওরা আমার স্ত্রী ও আর ওদিকে আমার স্ত্রী গ্রামের প্রত্যেকটা বাড়িতে গিয়েও মানা করে এই মাছটাকে যেন মারা না হয় বা কাটা না হয়। কিন্তু আমার কথা না শুনে আমার ছেলেটাকে সবাই মিলে হত্যা করে আর রান্না করে খেতে যায়, কিন্তু ওকে ওর গন্ধে খেতে পারে না। আমার ছেলেকে গ্রামে সবাই মিলে মারছে, সবাই মিলে মারায় আমিও আমার স্ত্রী সবার পিছনই লাগছি। আমরা সাধক প্রকৃতির জিন। এই গ্রামের সবার উপরে রাগ করে আমি এমন রূপ থাকি যে রূপ দেখলে কোনো মানুষ সহ্য করতে পারবে না। কোনো মানুষ যদি আমার দিকে তাকায় তখনই আমি তার দৃষ্টিকে আটকে দিই এবং মুহূর্তে তার শরীরে প্রবেশ করে বুকের মধ্যে চাপ দিয়ে সে কাঁপুনি দিতে দিতে মারা যায়। সেই জিন এগুলোর কথা বলার সময় তখনই উপর থেকে একটা বাচ্চার লাশ ধপাস করে দাদুর সামনে পড়ে। তখনই দাদু বুঝতে পারেন ওখানে আরেকজন কেউ আসছে।
তখন আমার সামনে থাকা সেই জিনটা আবারও বলে, দেখ এই যে তোর সাথে কথা বলছিলাম, এমন সময় আমার স্ত্রী একটা বাচ্চাকে ধরে নিয়ে এসে মেরে ফেলছে। আমরা এই গ্রামের কাউকে ছাড়বো না। তুই কবিরাজ, ভালো মানুষ, তুই ভালো থাক, জীবন নিয়ে এখান থেকে পালা, নাহলে তোর অবস্থা এদের মতনই হবে। সেই জিনের কথায় সালাম দাদু বলেন, আমি মানছি আপনার ছেলের সাথে অন্যায় হয়েছে, আমি আপনাদের অনুরোধ করি আপনারা এদেরকে ছেড়ে চলে যান। এর বিনিময়ে আপনাদের কিছু লাগলে বলেন, গরু, মহিষ, ছাগল ইত্যাদি যা কিছু চাবেন সব দেওয়ার চেষ্টা করবে। এইসব না নিয়ে আপনাদের হত্যার কাজ চালিয়ে যান, তাহলে আমিও আমার অ্যাকশন নিতে বাধ্য হব। দাদুর কথায় সেই জিন ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, কবিরাজ, আমার বিষয়ে যেন কথা বলবি, তুই মনে হয় জানিস না আমি আমার গোত্রের 50,000 জিনের সর্দার। একজন না, দুজন না, 50,000 জিন অনুসরণ করে কথা শোনে আমার। শুধু তাই নয়, আমার ছেলেকে হত্যা করার কারণে আমার ছেলের যে বউ আছে সেও গ্রামের সবার উপর রেগে আছে, সেও আমার মতো গ্রামের সবার উপর প্রতিশোধ নেবে। তুই প্রথমে আছিস, তোকে একটা সুযোগ দিলাম, আজকে থেকে তোকে কিছু করলাম না, কিন্তু এরপর আমাদের পিছনে লাগলে সেদিন তোকে ছেড়ে দেব না। কথাটা বলেই চলে যায় সেই জিনেরা। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবছেন সালাম দাদু ভয় পেয়ে চলে গেছে? প্রিয় লিসেনার্স, এখনও এই গল্পে অনেক কিছু ঘটনা বাকি আছে, যা আপনাদের একে একে সব কিছু বলবো। আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেহেদী হাসান মিরাজ ভাইকে, যিনি আমাদের এই ঘটনাটি পারেছেন, এবং তাকে অনুরোধ করব তিনি যদি আরও ঘটনা পারেন তিনি যেন ঘটনা পাঠাতে পারেন। এবং প্রিয় লিসেনার, যদি আপনারা যদি আমাদের চ্যানেল যদি ঘটনা শেয়ার করতে চান, অবশ্যই আমাদের জিমেলে শেয়ার করতে পারেন। আমাদের জিমেলের নাম হলো siamthehorrorBD@gmail.com। অডিও বা লিখে আপনারা পাঠাতে পারেন। প্রিয় লিসেনার্স, গল্পটি শুরু করা যায়। উড়ে চলে যাওয়ার পর সালাম দাদু সেইখান থেকে রাতেই বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে আয়সাকে জিজ্ঞেস করি, আয়সা, তুমি কি রাতের বেলায় সালাম দাদুর ওখানে গিয়েছিলে? দাদুর কিছু হয়নি তো? উনি বেঁচে আছেন না মারা গেছে? আর কথা আয়সা বলেন, চিন্তা করো না, সালাম দাদু বেঁচে আছে, উনি সেই জিনদের সাথে কথা বলছে। তুমি দাদুর বাড়িতে গেলে শুনতে পারবা দাদু ওদের সাথে কি কথা বলছে। আয়সার কথা আমি খাবার খেয়ে সালাম দাদুর বাড়িতে চলে গেলাম। আমি দাদুর বাড়িতে গিয়ে ওনাকে দেখিয়ে বললাম, কেমন আছো দাদু? যেন তোমার জন্য অনেক চিন্তা হচ্ছিল, তুমি নাকি জিনদের সাথে কথা বলছো, কি বললো ওদের সাথে? আমার কথা জবাবে সালাম দাদু বললেন, হ্যাঁ, আমি সেই জিনদের সাথে কথা বলছি, কিন্তু ওদের মুখের দিকে তাকাইনি। আমি সেই জিনদের সাথে কথা বলে বুঝতে পারি ওরা এত সহজে গ্রাম ছেড়ে যাবে না, আর ওরা অনেক শক্তিশালী। তাই নাকি? তে এখন কি করবা দাদু? এখানে কি আর কিছু করা যাবে না? আমার কথাই শুনে সালাম দাদু বললেন, যাবে, আজকে সন্ধ্যায় আবার ওখানে যাব এবং সেই জিনদের হাজির করব। আজকে সন্ধ্যায় আবার যাব দাদু। আমার মনে হয় তোমরা ওখানে না যাওয়াই ভালো হবে, কাজটা ছেড়ে দাও। আমার কোনো কথা না শুনে দাদু বলেন, মানুষদের বিপদের সময় ফিরে আসতে নেই, আমি চেষ্টা করি তো, তারপর দেখা যাবে। দাদুর কথায় ওনাকে বললাম, ঠিক আছে, সন্ধ্যা হবার আগে ওইখানে যাব তো, তাই না? আমিও যাব। না, আমি থাকবো তোমার সাথে, চিন্তা করো না, দরকার হয় আমি অন্য কারোর সাথে থাকবো। আমার কথায় দাদু একটা চিন্তা করে বললেন, ঠিক আছে, বিকালে আসিস, সন্ধ্যা হবার আগে সেই গ্রামে পৌঁছাতে হবে। ঠিক আছে দাদু, তাই হবে। এই বলে চলে গেলাম বাড়িতে যাওয়ায় মা বললেন, নিশাত কোথায় গিয়েছিল? সারাদিন বাইরে থাকিস, বাবার কাজে একটু সাহায্য করতে পারিস না? আমার কথা আমি মুচকে হাসি দিয়ে বললাম, আমি তো এখন ছোটো বাবু, ছোটোটা কি কাজ করতে পারে? আমার কথায় মা হেসে বললেন, মজা করা হচ্ছে তাই না? যা, তোর বাবা খাবার খেতে ডাকছে। মায়ের কথায় ঘরে গিয়ে দেখি বাবার খাবার খেয়ে নিলাম। খাবার শেষে ঘরে গিয়ে শুয়ে আয়সাকে বললাম, আয়সা, আজকে বিকালে দাদুর সাথে সেই গ্রামে যাব। দাদু আজ ওই জিনদের হাজির করাবেন আর কথা বলবেন। আমি আমার কথা আয়সা পরি বললেন, একটু সাবধানে থাকিও, আর সালাম দাদুকে বলেও বেশি ঝামেলায় যেন না যায়। যদি মনে হয় জিনদের সাথে পেরে উঠবে না, তাহলে যেন ওখান থেকে চলে আসে। আয়সার কথায় আমি রাজি হলাম। রাজি হওয়ায় সেদিন বিকালে সালাম দাদু সহ চলে গেলাম সেই গ্রামে। ওইখানে যাওয়ার পর গ্রামের সবাই সালাম দাদুকে দেখে অবাক হয়ে বললেন,
আরে কবিরাজ সাহেব, আপনি এখনও বেঁচে আছেন? আমরা তো ভাবছি আপনি রাতেই মারা গেছেন, সেই দিনে আপনাকে নিয়ে গেছে। সবার কথায় সালাম দাদু বললেন, আল্লাহ যখন মৃত্যু লিখছে তখনই মৃত্যু হবে, তার আগেও না তার পরেও না। আমি কাল রাতে সেই জিনদের সাথে কথা বলছি। আপনাদের এই গ্রামের অবস্থা ভালো না। আপনারা কিছুদিন আগে যে মাছটাকে মেরেছেন সেটা সাধারণ কোনো মাছ ছিল না, ওটা ছিল একজন জিনের সন্তান। উনি সাধারণ কোনো জিন না, উনি 50,000 জিনের সর্দার ছেলে মারছেন। আপনারা জিনের সর্দার ছেলেকে হত্যা করছেন। আপনারা ওনাদের ছেলেকে মারায় সেই জিন ও তার স্ত্রী আপনাদের পেছনে লাগছে। সালাম দাদুর কথা এই গ্রামের সবাই অবাক হন, সবাই মাঝে ভয় চলে আসে। সবাই ভয় পেয়ে দাদুকে অনুরোধ করে আর বলে, কবিরাজ সাহেব আপনি তো সবই জানেন, আমরা তো জেনে শুনে ওই জিনদের সন্তানকে হত্যা করিনি, তাই না? আপনি আমাদের বাঁচান, নইলে আমরা সবাই শেষ হয়ে যাব। সবার কথায় দাদু বললেন, আপনাদের বাঁচাতে আমার হাত নেই, আল্লাহ আপনাদের রক্ষা করবেন। আমি ওসিলা হয়ে চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আপনারা আমাকে একটা ঘর দিন, সেই ঘরে আমি ছাড়া কেউ থাকবে না। আমাকে একটা ঘরে রেখে আপনারা সবাই অন্য বাড়িতে অন্য ঘরে গিয়ে থাকুন। আমি সেই জিনদের হাজির করব। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি করুন। ওর কথায় সবাই দাদুকে একটা ঘর দিলেন। ঘরটা ছিল টিনের ঘর, নিরিবিলি পরিবেশ। দাদুকে সেই ঘরে রাখার পর সবাই আরেকটা ঘরে এসে বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর চারিদিক অন্ধকার করে রাত নেমে আসলো। রাত হওয়ায় সালাম দাদু সেই ঘরে বসে ওনার সাথে জানা দোয়া কালাম পড়তে লাগলেন এবং সেই জিনকে হাজির করার চেষ্টা করতে লাগলেন। সেই জিন হাজির করতে তাদের বেশিক্ষণ সময় লাগেনি। অল্প সময়ে ঘরটা কাঁপুনি দিয়ে সেখানে এসে উপস্থিত হন সেই জিন ও তার স্ত্রী। ওরা এসে দাদুকে বলে, সালাম, তোকে এত করে না করার পরও তুই এখানে আসলি, তোর কি জানের মায়া নেই? তুই ভালো মনের মানুষ বলে বুঝিয়ে ছেড়ে দিলাম, কিন্তু তুই আমাদের বিষয় জানার পরে এখানে আসলে, এখানে এসে আবার আপনাদের হাজির করালি, বল কি বলবি? সেই জিনদের কথায় দাদু তার ব্যাগ থেকে বোতল বের করেন আর সেই বোতল থাকা পবিত্র জমজমের পানি নিজের শরীরে মেখে সেই জিনদের দিকে তাকান। আর দাদু জানেন জমজমের পানি শরীরে মেখে ওদের দিকে তাকালে এতে কোনো সমস্যা হবে না। দাদু সেই জিনদের দিকে তাকাতে বুকটা ধুকপুক করে ওঠে, কেননা ওদের চেহারা ছিল খুবই ভয়ঙ্কর। ওদের দেখে দাদু ভয় পেলেও ওদের কিছুই বুঝতে না দিয়ে বললেন, আমি জানি আপনারা খুবই ভয়ঙ্কর। আমার জায়গায় অন্য কবিরাজ হলে হয়তো কাজটা না করে চলে যেত, কিন্তু আমি গ্রামের অসহায় মানুষদের মুখের দিকে তাকিয়ে চেয়ে পারিনি। আমি আপনাদের আবারও বলছি, আপনারা এই গ্রাম ছেড়ে চলে যান। গ্রামের মানুষ না বোঝায় আপনারা ছেলেকে হত্যা করেছে। আমি আপনাদের এত করে বোঝানোর পরও যদি আপনারা না যান, তাহলে আপনাদের সাথে আমার শক্তির লড়াই করতে হবে। সালাম দাদুর কথায় সামনে থাকা ওই জিনটি হাসতে হাসতে বলেন, শক্তি, তাই না? কবিরাজ, আমাদের শক্তির কাছে তো কিছুই না, তুই বাচ্চা মাত্র। তুই কি ভাবছিস তোর ডাকে এখানে এসেছে, হাজির হয়েছি? না, আমি চলে আমার নিজের মতো করে, আমি নিজের ইচ্ছায় আছি, নিজের ইচ্ছায় যাব। তোকে কবিরাজ 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে এই গ্রাম ছেড়ে পালাম, না হলে আজকে তবে হবে তোর শেষ দিন। কথাটা বলে সেই জিনেরা কালো ধোঁয়ার রূপ নিলেন আর সেই ঘরটা একদম ভেঙে চুরে শেষ করে দিয়ে গেলেন। কিন্তু ঘরটা না, আশেপাশে থাকা কয়েকটা বড় বড় গাছ ডালপালা ভেঙেও গেলেন। সেই জিনদের এমন ক্ষমতা দেখে দাদু বুঝতে পারলেন এদেরকে ছাড়ানো তার পক্ষে সম্ভব। তাই দাদু সবাইকে ডাকলেন আর বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই জিনদের সাথে পারবো না। এরা খুবই দুষ্টু প্রকৃতির আর ভয়ঙ্কর জিন। এরা সংখ্যায় অনেক, 1জন 2জন হলেও কথা ছিল। আমি এখানেও গ্রামে ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে আপনাদের বলে যাচ্ছি, এই গ্রামে কেউ থাকিবেন না। নিজের বাড়িঘর ফেলে অন্য গ্রামে বা দূরে কোথাও গিয়ে বাড়ি করুন, এতে সমস্যার সমাধান হলেও হতে পারে। তবে সবাই আবার অন্য কোথাও গিয়ে একসাথে বাড়ি করিয়েন না, তাহলে সেখানে চলে যাবে এই জিনেরা। এখন যে যার বাড়িতে চলে যান, সকাল হলে গ্রাম ছেড়ে পালাবেন। কথাটা বলে সালাম দাদু আমাকে বলেন, নিশাত চল। দাদুর কথায় আমি ও দাদু বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এমন সময় দাদু বলেন, নিশাত, সমস্যা হবে, তোর বউ আয়শা পরীকে ডাক। দাদুর কথায় আমি বললাম, ডাকতে হবে না, সামনে দেখে আয়শা অলরেডি চলে আসছে।
আমার কথায় দাদু সামনে তাকিয়ে দেখলেন আয়শা পরি আসছে। আমার আয়শার কাছে যাওয়ার আয়শাও আমাদের সাথে হাঁটতে লাগলেন। ওরা বললেন, কি দাদু এভাবে তাড়াহুড়া করে হাঁটছেন কেন, ভয় পেয়েছো বুঝি? আয়শার কথা জবাবে সালাম দাদু বলেন, সত্যি বলতে ভয় একটু পেয়েছি নাতি বউ। তখন আয়শা হাসতে হাসতে বলল, সমস্যা নেই দাদু, আপনাকে একটা যুবতী বউয়ের সাথে বিয়ে করিয়ে দেব, তাহলে আপনার শক্তি বেড়ে যাবে, পুলিশের সাহায্যও নেওয়া যাবে। আয়শা এমন কথায় সালাম দাদু হেসে বললেন, আমি তো বউ আমার কাছেই পড়ি বুঝলে, তুমি আমার নাতি বউ, আমার সাথে মজা করো, তবে একটা সত্যি কথা, কি এই জিনেরা কি আসলে ভয়ঙ্কর? ওরা সংখ্যায় অনেক হয়, আমি ওদের সাথে আর ঝামেলা যাই না। আমি চাইলে বড় বাবা জিন বা তোমার সাহায্য ওদের সাথে যুদ্ধ করতে পারতাম, কিন্তু করলাম না, ভাবলাম ঝামেলা হবে। দাদুর কথা আয়শা বললেন, দাদু আপনি ভালো মানুষ, আপনি তো মানুষের ভালো চান, আমিও তো বুঝি তাই না? আপনি আমাকে কিছু বললে কি আমি না করব? আপনার যদি কখনো মনে হয় আমার সাহায্য দরকার তাহলে অবশ্যই আমাকে বলবেন। আয়শার কথায় তখন সালাম দাদু বললেন, আচ্ছা আয়শা তুমি কি পারবা সেই জিনদের সাথে? দাদুর কথায় জবাবে আয়শা বললেন, দাদু এই বিষয়ে বললে তো অহংকার করা হয়ে যাবে, তুমি তবুও বলে, আমার হাতে বিশেষ একটা ছুরি থাকায় আমার যে শক্তি তাতে আমার সাথে সেই দুজন জিন কোনো তার অনুসারী 50,000 জিন কেউ পারবে না, আমি মধ্যে শেষ করতে পারি শত শত জিনকে। আয়শার কথা দাদু বলেন, তোমার শক্তির বিষয় আমি জানি, আমি জেনে শুনে তোমাকে এই ঝামেলার মধ্যে নিয়ে আসিনি, তুমি আমার নাতির সাথে সুখে সংসার করো, আমি এটাই চাই না কোনো ঝামেলা জড়ো। আমি কথা মতো কালকে সবাই তাই করব। দাদুর কথা শেষ হতে আমি বললাম, দাদু আমরা নদীর ঘাটে চলে আসি, কিন্তু ঘাটের তো মাঝি নেই, আমাদের ওপারে নিয়ে যাবে কে? আমার কথা আয়শা বলেন, নৌকা লাগবে না, দুজন আমার কাছে এসে হাতটা ধরো আর চোখ বন্ধ করো। আয়শার কথায় আমরাও আর কথা বাড়লাম না, আয়শার হাতে হাত রাখলাম। আমার আয়শার হাতে হাত রাখায় আয়শা চমকে উঠে দাদুকে বলল, দাদু আপনার শরীর মনে হয় বদ্ধ করা, ওটা কেটে দিন, নাহলে আমার সমস্যা হবে। আয়শার কথা দাদু তার শরীর দোয়া কালাম পরে খুলে দিলেন। তখন আমার আয়শার হাতে হাত রেখে চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করায় কিছুক্ষণ পর চোখ খুলতেই দেখলাম আমার সালাম দাদুর বাড়ির উঠানে দাঁড়িয়ে। এদিকে নিজেকে বাড়িতে দেখে সালাম দাদু বললেন, ওহ আমাকে বাড়িতে নিয়ে আসছে, ধন্যবাদ তোমাকে নাতিব, চলো তোমরা ভিতরে চলো, খাবার খেয়ে যাবা। দাদুর কথায় আয়শা বলল, আজকে না দাদু, আরেকটা দিন আসবো, আপনি এখন ভিতরে যান। আমাদের কথায় দাদুর ভিতরে যাওয়ায় আমি ও আয়শা হেঁটে হেঁটে আমাদের বাড়িতে দিকে আসতে লাগলাম। চাঁদনি রাত, চাঁদের আলোতে এসে পড়ছে রাস্তায়, আমিও আয়শা হাঁটছি। এমন সময় আয়শাকে বললাম, এই আয়শা আমাদের পিছনে কিছু একটা হাঁটছে মনে হয়। এই বলে আমিও আয়শা দুজনের পিছনে ঘুরে তাকালাম। আয়শা এবং নিশা পিছনে তাকিয়ে ঘুরে দেখলো তাদের দিকে পিছনে দাঁড়িয়ে দুটো শিয়াল দুটো আমাদের দিকে দাঁড়িয়ে রইলেন। তখন আমি আয়শাকে বললাম, আয়শা এরা মনে হয় সাধারণ কোনো শিয়াল না। আমার কথায় আয়শা আমাকে সাহস দিয়ে বললেন, আরে ভয় পেও না, ওরা সাধারণ শিয়াল, আমি এখন অদৃশ্যভাবে তোমার সাথে হাঁটছি, ওরা আমাকে দেখতে পারছে না, ওরা ভাবছে তুমি একা, তাই পিছন পিছন আসছে। হঠাৎ বলে আয়শা হাত উপরে করে কি জানি করলেন, সাথে সাথে শিয়াল দুটো সেখান থেকে পালিয়ে গেল। ওরা পালিয়ে যাওয়ার পর আমার সেখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দরজা ঠক ঠক করছি আর মাকে ডাকছি। আমার ডাকে মা দরজা খুলে আমার দিকে তাকিয়ে বলেন, কবিরাজ সাহেব আপনি হঠাৎ আমাদের বাড়িতে কেন? আমরা তো আপনাকে ডাকিনি। মায়ের কথা আমি বললাম, না মজা করো না তো, খিদে লাগছে, খেতে দাও। ওদিকে মায়ের এমন কথায় আয়শা আহা করে হাসতে হাসতে বলেন, মা আপনি ঠিক বলছেন, আপনার ছেলে সালাম দাদুর সাথে ঘুরতে ঘুরতে কবিরাজ হয়ে যাচ্ছে। মা বলল, কবিরাজ বললে দোষ তাই না, যা ভিতরে যা, সারাদিন বাইরে থাকে, রাত হলে বাড়িতে থাকবি তা না। মায়ের কথায় হাত মুখ ধুয়ে ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখলাম মা খাবার ঘরে রেখে আসছে। মা আবার রেখে যাওয়া আমার
দুজনে খাবার খেয়ে ঘুমালাম। সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন জানতে পারি সেই গ্রামের সবাই নিজেদের বাড়ি ছেড়ে তাদের টাকা পয়সা পশু পাখি নিয়ে চলে অন্য গ্রামে দূরে চলে যাচ্ছে। একটা ভুলের কারণে একটা গ্রামের সবাই চলে গেলেন, পরে রইলেন গ্রামটা পরিত্যক্ত হয়। সেই গ্রামে সবাই চলে যাওয়ার পর সালাম দাদু আমরা ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না, তো গ্রামে যখন কোনো মানুষ নেই তাহলে সমস্যা হয় কিভাবে। কিন্তু আমাদের ধারণা ভুল প্রমাণ করে আবার নতুন করে সেই একই ঘটনা শুরু হলো। এবার সেটা পাশের একটা গ্রামে। হইতে রাত 10টা। রাতের খাবার শেষে আমিও আয়শা ঘরে শুয়ে শুয়ে গল্প করছি। এমন সময় মা দরজায় ঠক ঠক করে ডাকতে লাগলেন। মায়ের ডাকে উঠে দরজা খুলে বললাম, মা কি হয়েছে, ডাকছো যে? আমার কথাই জবাবে মা বললেন, বাবা রিশাদ, তোর ছোটো খালা খবর পাঠিয়েছিল তোর খালা ছোট ছেলেটিকে খুঁজে পাচ্ছে না। এই ঘটনায় শেষ নয়, ওদের গ্রামে নাকি ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে। রাত হলে একটা ভয়ঙ্কর জিন এসে দেখা দেয় আর সেই জিনটাকে দেখে ভয়ে কাঁপুনি দিয়ে মারা যায়। মায়ের মুখে এমন কথা শুনে আমি আয়শাকে দিকে তাকাতে আয়শা হাত ইশারা দিয়ে বললেন, আমি খোঁজ নিয়ে আসছি। কথাটা বলেই চলে গেলে আয়শা। এদিকে তখন আমি মাকে বললাম, মা তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আয়শা আসলে আমি সব শুনবো, তোমাকে কাল সব বলবো, কেমন? দরকার হয় কাল আয়শা সহ আবারও ওই গ্রামে যাব, তুমি কোনো টেনশন করো না, যাও ঘুমাও। আমার কথায় মা শান্ত হয়ে ঘরে চলে গেলেন। এদিকে তখন আমি অপেক্ষা করতে লাগলাম আয়শা পরীর জন্য। বেশ কিছুক্ষণ অপেক্ষা করবার আয়শা পরী ফিরে আসলেন। আয়শা আসতে আমি বললাম, আয়শা, এরা কি সেই জিনেরা? আমার কথা আয়শা মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, এরাই সেই জিন। আসলে সেই গ্রামে থেকে সবাই চলে গিয়েছিল ঠিক সেই গ্রাম থেকে তোমার খালার যে গ্রামে, সেখানে যায় অনেকে, তার জমি কিনে বাড়ি করে। অনেকেই সেই গ্রামে যাওয়া ওই জিনেরা চলে যায় তোমার খালাদের গ্রামে। এখন আগের গ্রামের লোকদের জন্য তোমার খালার গ্রামের মানুষেরাও বিপদে পড়লো। আয়শার কথায় ওকে বললাম, আয়শা, এখন কি করব? আমার আপন খালা, তোমার মনে হয় এবার বিষয়টা দেখতে হবে। আয়শা বললেন, তুমি চিন্তা করো না, আমি বিষয়টা দেখব। তার আগে কাল সালাম দাদু সহ তোমরা খালার গ্রামে যাওয়া, সেখানে গিয়ে সেই জিনদের বিষয় সব খুলে বলবে আর সবাইকে সাবধানে থাকতে বলবে। আমরা এই বিষয়ে কাল সালাম দাদু সহ কথা বলবো। আজ অনেকটা রাত হয়ে গেছে, ঘুমাও। আয়শার কথা মতো সেই রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সালাম দাদু বাড়িতে গিয়ে দাদুকে সব বলায় দাদু বললেন, নিশাত, আমি জানি গতকাল বিকালে সেই গ্রামে থেকে কয়েকজন লোক এসে আমাকে বিষয়টা জানিয়ে ওদের কথা আমি না করে দিছি, কেননা সেই জিনের সাথে কোনো রকম ঝামেলা তো আমরা যাব না। দাদুর এমন কথায় ওনাকে বললাম, দাদু যেতেই হবে। আয়শা পরি নিজেই বলছে এবার যে গ্রামে ঘটনা শুরু হয়েছে সেই গ্রামে আমার খালার বাড়ি, আমার খালার ছোট ছেলেটাকে নিয়ে গেছে সেই জিনেরা। ওর কথায় দাদু অবাক হয়ে বললেন, তাই নাকি? বিষয়টা তো এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। নিশাত, আসলে কি আয়শা সেই জিনদের মুখোমুখি হবে এই কথা বলছে? দাদুর কথায় আমি উত্তরে দেওয়ার আগে সেখানে আয়শা পরি আসেন। ও এসে বলেন, হ্যাঁ দাদু, আমি ওদের মুখোমুখি হবে ও যুদ্ধ করব। আয়শার এমন কথা এই দাদু বলেন, তাহলে আমি আর কি বলবো? আমিও রাজি, তবে আমার মনে হয় সেই জিনদের বিষয়ে আরও গভীরভাবে ভেবে দেখতে হবে। নিশ্চয়ই এখানে অন্য কোনো কারণও থাকতে পারে, না হলে ওরা অন্য গ্রামে গিয়ে কেন একই ঘটনা ঘটাবে? দাদুর কথায় আয়শা বললেন, দাদু, আমি সব খবর নিয়েছি কাল রাতে। আপনার ধারণা ঠিক, আসলে সেই জিনেরা তাদের সন্তানের হত্যার জন্য গ্রামবাসীর ক্ষতি করছে, এটা ঠিক। কিন্তু গ্রাম থেকে যে বাচ্চারা হারিয়ে যায় এটা নিয়ে রহস্য আছে। আসলে সেই জিনেরা হলো সাধক প্রকৃতির জিন। এরা মানুষদের বাচ্চাদেরকে ধরে ওকে বলি দিয়ে শয়তানের পূজা করে নিজেদের শক্তি বাড়ানোর জন্য। ওরা এখন পর্যন্ত 15টা বাচ্চাকে শয়তান নামে বলি দিয়েছে, আর মাত্র 5টা বাচ্চা, মোট 20টা বাচ্চাকে বলি দিয়ে ওরা অনেকটা শক্তিশালী হয়ে যাবে। এই 20টা বাচ্চাকে বলি দেওয়ার আগে ওদের শেষ করে দিতে হবে। আয়শার কথা আমি ও সালাম দাদু ও দুজনে অবাক হয়ে বলি, তাই নাকি? এটা তো অন্যায়। না না, এটা হতে দেওয়া যাবে না। এই বলে দাদু বলেন, আয়শা,
আমি কি বড় বাবা জিনকে ডাকবো? না দাদু, আপাতত ডাকতে হবে না, আমি পারবো ওদের সাথে, পরে দরকার হলে ডেকে নিয়ে। তখন দাদু বলেন, ঠিক আছে তাই হবে। তাহলে আমরা কখন যাব সেই গ্রামে? তখন দাদু বলেন, ঠিক আছে তাই হবে। তাহলে আমরা কখন যাব সেই গ্রামে? দাদুর কথায় আয়শা বলেন, আজকে সন্ধ্যায়। আয়শার কথা মতো তাই করা হলো। সেদিন সন্ধ্যাবেলা আমরা চলে গেলাম সেই গ্রামে। ওখানে যাবার পর দাদু সবাইকে বলেন, আপনাদের সাথে কবে আর কখন থেকে ঘটনা শুরু হয়? দাদুর কথায় ওরা সব ঘটনা খুলে বলেন, কবে আর কখন থেকে ঘটনা শুরু হয়। সব শুনে দাদু বললেন, আপনারা এখন ঘরে যান, সন্ধ্যা হয়ে আসছে, আমরা না বলা পর্যন্ত কেউ বাইরে আসবে না। দাদুর কথায় সবাই ঘরে যাওয়ায় আমিও সালাম দাদুর বাইরে বসে রইলাম। তখন দাদুকে বললাম, দাদু ডাকো সেই জিনদের, ডাকো। আমার কথা দাদু বলেন, ডাকতে হবে না, আমি বাইরে বসে আছি, ওরা এমনিতেই চলে আসবে। শোন, ওরা আসলে তুইও ভুলেও ওদের দিকে তাকাবি না, মাথা নিচু করে কথা শুনবি। সালাম দাদুর কথায় আমি মাথা নিচু করেই বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হলেন সেই জিন ও তার স্ত্রী। শুধু ওরাই আসেন, ওদের সাথে আরও অনেক জিন এসে আমাকে ঘিরে ধরলেন আর বলেন, সালাম, তোকে বারবার না করেছি কিন্তু তুই কোনো কথা শুনিসনি, আজকে তোকে ছাড়বো না, তোর সাথে আসা এই ছেলেটাকেও শেষ করে দেবো। কথাটা বলে সেই জিনদের সর্দার হুকুম করেন কিছু জিনকে। ওনার হুকুমেই কিছু জিন আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। তখনই আমি ভয়ে দাদুর হাত ধরে বসে রইলাম। এদিকে তখনই আয়শা পড়ে আসলো সেখানে। আয়শা আসায় সেই জিনদের সর্দার বললেন, তুই আবার কে? তুই কি এই সালাম কবিরাজের হয়ে গোলামি করতে আছিস নাকি? বাঁচতে চাস তো এখন থেকে পালা। ওনার কথায় আয়শা সেখানে দাঁড়িয়ে বলল, শয়তানের দল, দিনের পর দিন মানুষের ক্ষতি করে চলছিস, এখান থেকে কে পালায় সেটা একটু পর বুঝতে পারবে। আয়শার কথায় সেই জিনের সর্দার তার পাশে থাকা 10-15 জিনকে হুকুম দিলেন আয়শাকে শেষ করে দিতে। ওনার কথা মতো কয়েকটা জিন আয়শার দিকে তেড়ে আসায় আয়শা 1 মিনিটের মধ্যে সবগুলো জিনকে সেখানে মেরে ফেললেন। সবাই মারা যাওয়া ওই জিনদের সর্দার স্ত্রী জিন বললেন, ও আয়শাপুরি, এই সে আয়শাপুরি যার হাতে শক্তিশালী ছুরি আছে। তখন জিনের সর্দার আয়শাকে বলেন, আয়শা, বুঝতে পারছি তুই অনেক শক্তিশালী, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তুই এখান থেকে চলে যা। ওনার কথায় আয়শা বলেন, আমার সাথেও আপনাদের শত্রুতা নেই, আপনাদের সাথে আমার শত্রুতা আছে। আপনারা অন্যায়ভাবে অনেকে হত্যা করছেন, যাদের মধ্যে আমার স্বামীর খালাতো ভাই আছেন। শুধু আমার স্বামীর খালাতো ভাইয়ের জন্যই বলছি না, আমি গ্রামে আরও কারোর কোনো ক্ষতি হতে দিব না, আপনারা এখানে গ্রামে সেই চলে যাবেন। তখন সেই জিনিস সর্দার বলেন, আমাদের প্রতিশোধ নেওয়া না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না, গ্রামের সবাইকে শেষ করে তারপর যাব, এতে তোর সাথে যুদ্ধ করতে হলেও তাও করব। কথাটা বলে সেই জিন সর্দার ও তার স্ত্রী দুজনে আয়শার দিকে তেড়ে আসলেন। তখনই শুরু হলো আয়শাপুর সাথে ওদের যুদ্ধ। ওদের সাথে যুদ্ধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে আয়শা ওদের আহত করে ফেলে দিলেন মাটিতে, ওরা নিস্তেজ হয়ে পড়ে রইলেন। তখন আয়শা বলেন, এখন কি গ্রাম ছেড়ে যাবেন নাকি এখানেই মেরে ফেলবো? এদিকে তখনও সেখানে একটা পরী চলে আসলেন। এইটাই সেই পরী যে পরীর স্বামীকে মাছ মনে করে গ্রামবাসী হত্যা করেছে। সেই পরী এসে বলেন, আয়শা, আমার শ্বশুর শাহরুখকে মেরো না, আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আপনারা ভাবছেন ঘটনা কি এখানেই শেষ? না প্রিয় লিসেনার্স, ঘটনা পরের ঘটনা পেতে আমাদের চ্যানেলে থাকেন। এবং এই ঘটনা অনেক ভয়ঙ্কর জিন, যেখানে বলা হয়েছে বড় বাবা জিন এবং আয়শাপুরের ঘটনা এবং নিশাত এবং সালাম দাদা, এই নিয়ে এই ঘটনা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর। প্রিয় লিসেনার, যদি পরবর্তী ঘটনা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং কেউ যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম siamthehorror@gmail.com লিখে বা অডিও করে পাঠাতে পারেন। প্রিয় লিসেনার, অবশ্যই যদি পরের ঘটনা যদি আপনারা দেখতে চান তাহলে সিয়াম দ্য হরর পেজ চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, কমেন্ট করতে ভুলবেন না এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।